বাংলাদেশ থেকে যারা নেপাল আসবেন তাদের জন্য কোনো ভিসার প্রয়োজন নেই। দেখছেন আমার নেপালের ভিসা, গভর্নমেন্ট অফ নেপাল, এগুলি সব নেপালের টাকা। ওয়েলকাম টু নেপাল, ত্রিভুবন এয়ারপোর্ট। হ্যালো দর্শক, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। যারা নেপাল আসতে চাচ্ছেন 2026 সালে, এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে নেপাল আসবেন, একেবারে ঠিক শুরু থেকে শেষ পর্যন্ত। আপনার টিকিট খরচ কত হবে, ইমিগ্রেশনে কি কি বাধার সম্মুখীন হতে পারেন, কি কি প্রশ্ন করতে পারে, এবং কি আপনাকে এটাও জানাবো নেপাল আসার পরে মাত্র 700 টাকায় আপনি কোথায় থাকবেন, কোথায় খাবেন, ইনক্লুডিং সমস্ত তথ্য থাকছে আমার এই ভিডিওতে। না টেনে সম্পূর্ণই দেখুন, কারণ টেনে টেনে দেখলে আপনি অনেকগুলো ইনফরমেশনই মিস করে ফেলবেন। এটা আপনার জন্য খুবই দুর্ভাগ্যের ব্যাপার হতে পারে। আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখি। নেপাল আসতে হলে প্রথমে আপনাকে লাগবে, আপনার প্রয়োজন হবে একটা পাসপোর্ট। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে, এর বেশি হলে তো আর কোনো সমস্যাই নেই। প্রথমে আপনি যে কোনো একজন ট্রাভেল এজেন্সি অথবা যারা টিকিট কাটে তাদের কাছে চলে যাবেন অথবা যোগাযোগ করবেন। নেপালে আসার জন্য সবচাইতে চিপ রেটে যদি আপনি আসতে চান তাহলে বাংলাদেশ বিমান, এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আসবেন। যদি সুযোগ হয় সবচেয়ে ভালো রেটে আসতে চান, 1 সপ্তাহ 10 দিন 15 দিন আগে আপনি টিকিট কেটে ফেলবেন। আমি যখন এসেছি, আমি এসেছি মে মাসের 1 তারিখে, 2026 মে মাসের 1 তারিখে এসেছি। 1 সপ্তাহ আগে আমি টিকিট কেটেছিলাম। টিকিটের প্রাইস নিয়েছে মাত্র 35,500 টাকা। এটা হচ্ছে নেপালে আসা এবং নেপাল থেকে আবার যাওয়া। আমি টোটাল নেপালে 26 দিন থাকার একটা টিকিট কেটেছি, যাওয়া এবং আসা রিটার্ন টিকিট সহ কমপ্লিট 26,000 টাকা আমার পড়েছে। কোনো হোটেল বুক কোনো কিছুই লাগে নাই। তবে যারা নতুন আসছেন তাদেরকে আমি বলবো অবশ্যই হোটেল বুক দিয়ে আসবেন। যাদের টিকিট কাটবেন তারাই আপনাকে এই হোটেল বুকটা করে দিবে, কারণ এয়ারপোর্টে কিন্তু আপনাকে হোটেল বুক আছে কিনা সেই প্রশ্নটাও করতে পারে। এবারে আসুন, যারা একেবারে খালি পাসপোর্ট, এর আগে কখনো কোনো দেশে ভ্রমণ করেন নাই, যান নাই, একেবারে নতুন আসতে চাচ্ছেন, আপনার পাসপোর্টে কোনো ধরনের আগের সিল পড়ে নাই, কিচ্ছু পড়ে নাই, এরা যারা আসবেন এদেরকে আগে প্রথমে বলি নতুনদের জন্য যখন এয়ারপোর্টে আপনি আসবেন টিকিট কাটার পরে আপনাকে কিন্তু ইমিগ্রেশনে আটকাবে, 100% আপনাকে ইমিগ্রেশনে আটকাবে। এবং 2026-এ এসেও অনেক মানুষকে আমি দেখেছি, 1 তারিখে আমি যখন আসলাম অনেক ভাইকে আপনার তাদের পার্সোনাল রুমে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। ভাইয়া কোন দেশে যাচ্ছেন? নেপাল। আচ্ছা, ইমিগ্রেশনে কি আপনাকে কোনো ঝামেলা বা কোনো হ্যাজেল হতে হয়েছে, সমস্যার সম্মুখীন হতে হয়েছে? কি জিজ্ঞেস করছে আপনাকে? মানে হয়েছে যে আর কোনো দেশ ভিজিট করছো নি, এমন হয়েছে হ্যাঁ আমি আর অলরেডি 6টা কান্ট্রি ভিজিট শেষ করছি। এখন নেপাল যে এরকম 7 কান্ট্রি হইব আর কেউ নেপাল গেলে। আচ্ছা, কোনো প্রশ্ন করে? আমার কোনো প্রশ্ন করে নাই, তবে আমার ফ্রেন্ডে আর কি মানে প্রশ্ন সম্মুখীন হওয়া লাগছে আর কি। ওই আপনার ফ্রেন্ড কোথায়? ও আচ্ছা আচ্ছা, ভাই আসসালামু আলাইকুম। ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনাকে একটু দর্শকদের সাথে আর কি আপনাকে কি কি প্রশ্ন করা হয়েছে? আমাদের তো প্রশ্ন করা হয়েছে যে ফার্স্ট টাইম পাসপোর্ট নিচ্ছে না, আবার অনেক কি ওয়েট করাইছে যে আমার পাসপোর্ট রেখে আগে পিছনে যারা ছিল তাদেরকে দেওয়া হয়েছে। তারপর আমাদের ওয়েট করার পর আমাকে রুমে ডেকে নিচ্ছে, নেওয়ার পর বলে যে তুমি ফার্স্ট টাইম কি নেপাল যাচ্ছ? বলছি হ্যাঁ আমি ফার্স্ট টাইম যেতেছি। তারপর আমার কি ডকুমেন্ট যেগুলো লাগে আর কি ওগুলো জিজ্ঞাসা করছে, বা ব্যবসা কী করি বা কিসের জন্য যাচ্ছি ওগুলা বলার পর বাদে বলছি যে আমি একলা যাইলাম না, আমার সাথে ফ্রেন্ডরা দেওয়ার বাদে ফ্রেন্ডে ডাকিয়ে নেওয়ার পর বাদে ফ্রেন্ডে বলার সাথে সাথে তারা ওকে হরিয়ে দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, যাতে আমরা বুঝতে পারলাম যারা মানে নতুন যাচ্ছে একেবারে খালি পাসপোর্ট তাদের কি বেশি প্রশ্নটা করা হচ্ছে? প্রশ্ন করা হয়। আচ্ছা আচ্ছা, যেমন আমাদেরকে কোনো প্রশ্ন করা হয় না, এটা আমার দ্বিতীয়বার। তো ব্যবসা বাণিজ্য থাকলে এগুলা কি লাগে, ডকুমেন্ট বা ট্রেড লাইসেন্স ওগুলা ব্যবসা করলে কি ওগুলা লাগে আর কি বেশিরভাগ। জি 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 জি, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। সালাম আলাইকুম। আমি অনেকের সাথে কথা বলেছিলাম যে ভাই আপনাকে কি আটকিয়েছে? কেউ বলেছে আমাকে আটকায় নাই। কেন আটকায় নাই? সে বলেছে আমি আগে নেপাল গিয়েছি, বিভিন্ন দেশ গিয়েছি। আর যাদেরকে আটকিয়েছিল তাদেরকে কেন আটকিয়েছে তাদেরকে প্রশ্ন করেছে আপনি কি করেন। অনেকে বলেছে আমি স্টুডেন্ট। ওই আগের মতোই স্টুডেন্ট হলে আপনি কলেজ বানান্তি করেন, হিউম্যানিটি বানান্তি করেন, আপনি কোথায় পড়েন, এমন আছে আপনার শিক্ষককেও কল দিতে পারে। এই গেল একটা। অনেকেই দেখেছি উত্তর দিয়েছে আমি ব্যবসা করি। তো ব্যবসা করলে বাংলাদেশে কিসের ব্যবসা করেন? নিশ্চয়ই অনেকে বলেছে আমি গরুর খামার, ওকে ট্রেড লাইসেন্স দেখান। অনেকে বলেছে ভাই আমি বিভিন্ন ধরনের এক্সপোর্ট ইম্পোর্টে, ওকে ট্রেড লাইসেন্স দেখান। ট্রেড লাইসেন্স যদি না দেখাতে পারেন অথবা আপনি যদি স্টুডেন্ট সেটা যদি সত্যি প্রমাণ করতে না পারেন আপনাকে কিন্তু এয়ারপোর্ট থেকে বিদায় নিতে হবে, কিছুই করার নাই। তবে 2026-এ এসে আমি অনেকটা সহজ দেখেছি, আগে যদিও কঠিন দেখেছিলাম, এখন কিন্তু তেমন একটা
কঠিনতর বা যেটা হওয়ার কথা সেটা কিন্তু হয় নাই। আচ্ছা, এবারে হচ্ছে যারা এর আগে অনেক দেশ ভ্রমণ করেছেন, ইন্ডিয়া গিয়েছেন, থাইল্যান্ড গিয়েছেন, বিভিন্ন দেশে গিয়েছেন, আপনাদের কোনো প্রশ্নই করবে না। আমাকেও এবারে কোনো প্রশ্নই করে নাই। আমার পাসপোর্ট দেখে যে আমি আরও একবার নেপাল এসেছিলাম, এই জন্য আমাকে বলেছে, জাস্ট এটাই জিজ্ঞেস করেছে আপনি কি করেন বাংলাদেশে। আমি বলেছি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, জাস্ট এইটুকুই, আর কোনো প্রশ্ন আমাকে করে নাই। আমি সোজা এসে বসে বিমানের জন্য অপেক্ষা করে বিমানে চলে এসেছি। আচ্ছা, দ্বিতীয় হলো, নেপালে যারা আসবেন আপনার কি ভিসা লাগবে? হ্যাঁ, বাংলাদেশ থেকে যারা নেপাল আসবেন তাদের জন্য কোনো ভিসার প্রয়োজন নেই। আপনি যখন নেপাল এয়ারপোর্টে আসবেন, এখান থেকে আপনি প্রথম এক মাস একেবারে সম্পূর্ণ টোটালি ফ্রি আপনি ভিসা নিতে পারবেন উইদাউট এনি কস্ট। আপনার থেকে কোনো টাকা নেবে না, কিচ্ছু নেবে না। নেপাল এসে নামলেন, নেমে এয়ারপোর্টে নামলেই দেখবেন লেখা আছে অন অ্যারাইভাল ভিসা। আপনি ঢুকতে হাতের ডাইনে ঢুকেই বাংলাদেশে যেরকম টাকা তোলার এটিএম বুথ আছে ওইখানে যাবেন। ওইখানে গেলে দেখবেন অনেকেই তাদের পাসপোর্টের ডিটেলস দিয়ে ভিসা নিচ্ছে। আপনি যদি 3 মাসের ভিসা নেন আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে, কিন্তু যদি আপনি 1 মাসের ভিসা নেন আপনাকে কোনো টাকা দিতে হবে না। প্রত্যেক 1 বছরে আপনি 1 মাসের ভিসা ফ্রি পাবেন, কোনো টাকা লাগবে না। অর্থাৎ 2025 সালে একবার পাবেন, 26 সালে একবার পাবেন, 27 সালে একবার পাবেন। প্রত্যেক নতুন 1 বছরে আপনি 1 মাসের ভিসা একেবারে টোটালি ফ্রি পাবেন, কোনো টাকা লাগবে না। এখন ভিসাটা কিভাবে করবেন? আপনি যদি নিজে এটিএম বুথে ক্লিক করতে যান বা চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি ইনফরমেশন দিতে, বিভিন্ন তথ্য দিতে ভুল করে ফেলবেন। যদি তথ্য একই সময় 3 বার ভুল করেন আপনার পাসপোর্টটা কিন্তু পেন্ডিং হয়ে যেতে পারে, অনেকক্ষণ দীর্ঘক্ষণের জন্য আটকেও যেতে পারে। এই জন্য আপনি কী করবেন, এয়ারপোর্টে, নেপাল এয়ারপোর্টে দেখবেন তাদের বিভিন্ন নেপালি আছে, কয়েকজন দেখলাম ইংলিশ মহিলা আছে, তাদেরকে বলবেন ম্যাডাম আই নিড হেল্প, আমি একটু সাহায্য চাচ্ছি, আপনি আমার ভিসাটা একটু কমপ্লিট করে দেবেন। মাত্র 1 থেকে 2 মিনিটে তারা আপনাকে আপনার এই ভিসার বিষয়টি কমপ্লিট করে দেবে। কমপ্লিট করে দেওয়ার পরে আপনি ইমিগ্রেশনে চলে আসবেন। আসার পরে একজন পুলিশ আপনার পাসপোর্ট দেখবে, দেখার পরে এই যে দেখুন আপনাকে এইভাবে ভিসা লাগিয়ে দিবে। এই যে দেখছেন আমার নেপালের ভিসা, গভর্নমেন্ট অফ নেপাল, ত্রিভুবন এয়ারপোর্ট। এই যে দেখেন আমি 1 মাসের ভিসা অলরেডি পেয়ে গেছি। আজকে হচ্ছে মে মাসের 4 তারিখ, আমি অনেক দিন আছি। আচ্ছা, এবার আপনি নেপাল চলে আসলেন। আসার পরে নেপাল যখন এয়ারপোর্টে নামবেন, এখন আপনি কোথায় যাবেন? আপনার যদি নির্দিষ্ট আগে লক্ষ্য করা কোনো নির্দিষ্ট ডেস্টিনেশন থাকে তাহলে ওইখানে চলে যাবেন। আর যদি মনে করেন যে আমি তো এসেই গেলাম, এখন কোথায় যাব, আপনি বাইরে আসলেই ট্যাক্সি পাবেন। ট্যাক্সি 500 টাকা ভাড়া দিয়ে বা 600 টাকা ভাড়া দিয়ে আপনি সোজা চলে আসবেন থামেলে। যাই হোক, অবশেষে আমরা 600 টাকা দিয়ে আপনার গাড়িটাও নিয়ে নিলাম। তা এখন হচ্ছে আমরা ওই যে কিধারে ভাই आपका गाड़ी किधर? बाहर है। ओके, चलिए। मुश्किल है, थोड़ा मुश्किल है इधर। থামেলে আসলেই দেখবেন এখানে বাঙালি আর বাঙালি, মনে হবে যেন আপনি বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, বগুড়া কোথাও একটা জায়গায় এসে পড়েছেন। এখানে আসলেই আপনি বলবেন যে আমি মুসলিম চক যাব, মুসলিম গলি। এটাকে মুসলিম গলি বলা হয়, যেখানে এখন আমি বসে আছি এটা হলো একটা মুসলিম গলি। আমি যদি আপনাদের একটু দেখাই, এই দেখেন মুসলিম গলি, এই যে হলো মুসলিম গলি, এই যে মুসলিম গলি, এটা সম্পূর্ণই মুসলিম গলি। এখন এবার আপনি চলে এসেছেন মুসলিম গলি চলে এসেছেন। এখন আপনার কি করতে হবে, আপনি যে বাংলাদেশ থেকে আসার সময়, আমি তো ভুলে গিয়েছিলাম, আপনি কিন্তু বাংলাদেশ থেকে আসার সময় ডলার নিয়ে আসবেন অথবা নেপালি রুপি নিয়ে আসবেন। সবচাইতে ভালো হয় বাংলাদেশ থেকে আসার সময় ডলার নিয়ে আসলে। আমি যেমন আসার সময় $100 আনছিলাম, $100 আমি বাংলাদেশি 12,500 টাকা দিয়ে কিনছি। ওইটা যখন আমি নেপালে আসে চেঞ্জ করলাম আমি পাইছি 15,000 টাকা। চিন্তা করেন, বাংলাদেশের 12,500 টাকা, নেপালে পাইছি 15,000 টাকা। টাকাগুলো একটু দেখাই আপনাদেরকে। এই যে এগুলো সব 1,000 টাকার নোট, এগুলি সব নেপালের টাকা। এই যে নেপাল রাষ্ট্রীয় ব্যাংক, এই যে নেপালের টাকা। এইখানে 15,000 টাকা আমি পাইছি বাংলাদেশ থেকে। আমি 12,500 টাকা দিয়ে $100 কিনেছিলাম। তো আপনি কিন্তু এয়ারপোর্টে ডলারের কথাও জিজ্ঞেস করবে যে আপনি যে নেপাল যাচ্ছেন খরচ করবেন কিভাবে, আপনার টাকা কই, ডলার দেখাবেন। যারা একটু বেশি দিন থাকবেন, $200, $300, $500 নিয়ে নেবেন। বেশি নিলে কোনো সমস্যা নেই, $400-500 নিয়ে নেবেন। তা আনার পরে এটা আপনি কিন্তু এয়ারপোর্টে চেঞ্জ করবেন না। এয়ারপোর্টে আপনাকে দেবে মাত্র 13,500 অথবা 14,000। কিন্তু আপনি যখন থামেলে এসে এটা চেঞ্জ করবেন
তাহলে আপনি একটু বেশি পেলেন, এটা আপনার জন্য ভালো না? 1000 টাকা বেশি পাবেন, কোনো কোনো ক্ষেত্রে 1500 টাকাও বেশি পাবেন। তো এই জন্য আপনি থামেলে এসে দেখবেন এখানে বিভিন্ন জায়গায় মানি এক্সচেঞ্জ দোকান আছে, ওই মানি এক্সচেঞ্জ থেকেই আপনি টাকাগুলো চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন মানি এক্সচেঞ্জ দোকানে যাবেন, একটা জিজ্ঞেস করবেন, যেখানে আপনি প্রাইস ভালো পান ওইখান থেকে আপনি চেঞ্জ করবেন। আর টাকাগুলো নেওয়ার সময় ওদের সামনেই আপনি গনে গনে নেবেন। যখন আপনি টাকা মানি এক্সচেঞ্জ থেকে চেঞ্জ করবেন, অবশ্যই টাকাগুলো আপনি নিজে ওইখান থেকে গনে তারপরে বের হবেন। টাকাগুলো চেক করবেন কোন ট্যাপ মারা আছে কিনা, কিছু আছে কিনা, সব কিছু দেখে ওইখান থেকে তারপর মানি এক্সচেঞ্জ থেকে বের হবেন। এবার আপনি টাকাও চেঞ্জ করলেন, নেপালও এসে গেলেন, থামেলও এসে গেলেন, কেমন মুসলিমগুলিতেও এসে গেলেন। এখন হচ্ছে আপনি থাকতে হবে ভাইয়া, তাই না? আপনার তো এখন থাকার প্রয়োজন, আপনি অনেক ক্লান্ত, আপনি বাংলাদেশ থেকে আসছেন, শরীরটা অনেক দুর্বল। হ্যাঁ, আপনি এখানে এসে এই যে দেখেন এই হোটেলটায় উঠবেন, নর্থ বেঙ্গল হোটেল। এই যে দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল হোটেল, এটা এইখানে আসলেই, নেপালে আসলে আমি এই হোটেলে থাকি। এই হোটেলে একটা সুবিধা হলো, এখানে শাকিল ভাই নামে আমাদের একজন ভাই আছে, সাইমন ভাই নামে আমাদের একজন ভাই আছেন, ওনাদের এখানে এসে আপনি মাত্র 700 টাকা দিয়ে আপনি থাকতে পারবেন এবং 2 বেলা খেতেও পারবেন। মাশাআল্লাহ, কত ভালো না ভাইয়া? একে হলো আপনি থাকতে পারলেন, দ্বিতীয় হলো আপনি 2 বেলা খাবার খেতেও পারলেন। এক বেলা দুপুরবেলায় দিবে, এক বেলা দিবে আপনার রাতে। এখন দুপুরে কি দিবে? দুপুরে দিবে আপনাকে মহিষের গোশত, 1 বাটি মহিষের গোশত দিবে, আপনি খাইয়া শেষও করতে পারবেন না, কেমন? তো সাদা ভাত দিবে, তারপরে একটু সালাদ দিবে, তারপরে একটু ভাজি দিবে, একটু ডাল দিবে, আপনি মজা করে খেলেন আর কি, পেট ভরে আপনি খাবেন। আচ্ছা, একটু পানি খেয়ে আমার গলাও শুকিয়ে গেছে। তো এবারে হচ্ছে আপনি 700 টাকা দিয়ে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে আমার নাম যদি একটু বলেন, হয়তো আপনাকে আর এক্সট্রা একটা সম্মান করবে। মুজাফফর ভাইয়ের ভিডিও দেখে আমি আসছি, এই কথা যদি এখানে বলেন, আপনার জন্য এক্সট্রা কিছু সুবিধা থাকবে, যেটা আমি ভিডিওতে বলবো না। এটা আমার নাম এখানে বললেই ওই সুবিধাটা আপনি পাবেন। পানির অনেক দাম, এটা 30 টাকা নিছে, খুব সহজে পানি পাওয়া যায় না। আচ্ছা, এবার হলো আপনি 700 টাকা দিয়ে উঠে গেলেন, আপনাকে ওনারা 2-3 জন সহ একটা রুম দিবে, দিয়ে ওইখানে আপনি 1 সিটের ভাড়া দিবেন 700 টাকা, কেমন? এখানে 2 বেলা খাবার দিবে, রাতে দিবে আপনাকে আবার ভাজি, ডিম বা বিভিন্ন, আবার গোশতও দিতে পারে। খাবারের মান খুব ভালো। এখানে আপনি গোসল, খানা, থাকা এবং ফ্রি ওয়াইফাই পাবেন। ফ্রি ওয়াইফাইও আপনি পাবেন, 24 আওয়ার এখানে ওয়াইফাই, সিকিউর, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আবার এখানে মসজিদ আছে, এই যে এখন জোহরের আজান দিচ্ছে, এখানে আপনি 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারবেন। এরপর হচ্ছে আপনার একটা সিম কার্ড লাগবে। এয়ারপোর্ট থেকে কিচ্ছুই নেবেন না, এয়ারপোর্ট থেকে না সিম নেবেন নাকি ডলার চেঞ্জ করবেন, কোনোটাই করবেন না। সিম এয়ারপোর্টে 900 টাকা 1200 টাকাও বিক্রি করে। অ্যানসেল নামে একটা সিম আছে, কিন্তু আপনি যখন বাইরে আসবেন এই সিমটা মাত্র এমবি সহ, 1 সপ্তাহের এমবি সহ আপনি 700-800 টাকার মধ্যে পাবেন। তো কোথায় ভালো আপনি বলেন? ওইখান থেকে আপনি নেবেন না। এটা কিন্তু আমি 2026 সালের একেবারে অথেন্টিক ইনফরমেশন আমি বলতেছি, ইভেন নেপালে বসে আপনাদেরকে বলতেছি। এরপর আমি আমার নাম্বার দিয়ে রাখবো ডেসক্রিপশনে, অথবা কমেন্ট করবেন, আমি উত্তর দিব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে উত্তর দিব। সবচেয়ে সমস্যা বেশি নতুনদের একটু বেশি হচ্ছে আর কি। তবে এখন ভয় পাওয়ার আর কিছু নাই, ওইরকম কঠিন প্রশ্ন করে না, একটু সহজ প্রশ্ন করে আপনাকে দেখে লুক দেখেই চলে আসবে। তারা মানে নিশ্চিত হতে চায় যে আপনি নেপাল থেকে ঘুরে বাংলাদেশে যে আবার ব্যাক করবেন, এখানে থেকে যাবেন না, এটা নিশ্চিত হতে চায়, আর কিছু না। আর এখন যেহেতু একজন নতুন সরকার আসছে, আশা করি আমাদের একজন অভিভাবক হয়ে গেছে, এখন তেমন একটা সমস্যা হবে না, আপনি সাহস নিয়ে চলে আসবেন। আচ্ছা, এবারে নেপাল এসে গেলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল, ঘুমানোর ব্যবস্থা হয়ে গেল। সকালে উঠে আপনি একটু থামেল শহরে ঘুরবেন, হাঁটাহাঁটি করবেন, দেখবেন, মানুষের সাথে কথা বলবেন, এখানে অনেক বাঙালি আছে, তাদের সাথেও আপনি মত বিনিময় করবেন, কোথায় যাওয়া যায়, কি করা যায়। আরেকটা কথা হলো, যারা থামেলে আসবেন, বি কেয়ারফুল। থামেলে অনেক স্ক্যাম হয়, এখানে তো বিভিন্ন ধরনের বুঝেন তো, ওইগুলো আর কি, ডিস্কো বার, তো আপনাকে অনেকে খারাপ পথে ডাকবে, একটু টানাটানি করবে, বলবেন যে নো, আই এম নট ইন্টারেস্টেড, আপনি ডিরেক্টলি বলে দেবেন। আর নেপাল একেবারে সেফ কান্ট্রি, ট্যুরিস্টদের জন্য এক্সট্রা প্রায়োরিটি পাবেন। এখানে 100 নম্বরে কল দিবেন, কোনো সমস্যায় যদি আপনি পড়েন 100 এই নাম্বারে আপনি কল দিবেন, দিলে সাথে সাথে আপনি শুধু যে কোনো একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়াইয়া বলবেন অমুক রোড অমুক রেস্টুরেন্টের সামনে আছি আমি, সাথে সাথে
পুলিশ আপনাকে হেল্প করবে। এই হলো একটা। আর দ্বিতীয় হলো নেপালের মানুষ খুবই ভদ্র, জেন্টেল এবং ফ্রেন্ডলি। আবার নেপালের মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে, দেখতে মনে হয় সে নেপালি, হিন্দিও বলতেছে, কিন্তু সে নেপালি নয়, সে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আসছে, বুঝছেন তো? ওটার নাম আমি নিলাম না। এই লোকগুলা যখন বাংলাদেশিদেরকে দেখে তখন চিন্তা করে যে ওরা কীভাবে ট্র্যাপে পালানো যায়। এই জন্য আল্লাহ না করুক কোনো ভাই যাতে ওদের খপ্পরে না পড়েন। ওরা কোনোদিনও, আমার পাশের দেশ আর কি, মাই নেইবার কান্ট্রি, যারা আমাদের কোনোদিন ভালো চায় না, এমন একটা দেশ আর কি, আমি নাম বললাম না। তো এরা আপনাকে বিভিন্ন ধরনের স্ক্যাম করার চেষ্টা করবে, এই জন্য খুব সাবধান থাকবেন। আর অরিজিনাল যারা নেপাল, এদের চেহারা একরকম, ওদের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন দেখতে একটু চাকমাদের মতো বা চায়নাদের মতো হয়, একটু দেখতে সুন্দর হয় কথা। ওরা হলো নেপালি। ওরা যখন শুনবে আপনি বাংলাদেশ থেকে আসছেন, আপনাকে যথেষ্ট 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 অনার করবে। তো আর কি বলার আছে, তাহলে আপনি নেপাল আসলেন, ঘুরতেছেন, এরপরে আপনি এখানে 2-3 দিন থাকার পরে পোখারা চলে যাবেন। পোখারাতে অনেক খরচ বেশি, এখান থেকে আপনি 1200 টাকা ভাড়া দিয়ে পোখারা যাবেন। আজকে আমি পোখারা যাচ্ছি আর কি। আজকে হলো মোবাইলে কয় তারিখ দাঁড়ান, 4 তারিখ মনে হয়, ইয়েস আজকে হলো 4 তারিখ। এই যে দেখতে পাচ্ছেন এখন দুপুর 12:19। তো আপনি এবারে চলে গেলেন, নেপালে ঘুরলেন, দেখলেন, অনেক কিছুই দেখার আছে এখানে। তবে চেষ্টা করবেন, যেহেতু সফরে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ক্বালা আল্লাহু তাআলা ফি কুরআনিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসিরু ফিল আরদ, তোমরা জমিনে সফর করো। ফাসিরু ফিল আরদ কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা দেখো আমি মিথ্যাবাদীদেরকে কি শাস্তি দিয়ে রেখেছি। তো ভ্রমণ তো আপনি দেখার জন্য আসছেন, আল্লাহর দুনিয়াটা দেখবেন। এখন আপনি এখানে কোনো খারাপ কাজে লিপ্ত হয়েন না, ঠিক আছে? আপনি দেখবেন, উপভোগ করবেন, জানবেন। দেখার পর আপনি আবার যতদিন নির্দিষ্ট ডেট, এই ডেট শেষ করে আপনি আবার বাংলাদেশে চলে যাবেন। এখানে কোনো স্ক্যাম করা কোনো কিছুতে জড়াবেন না, এখানে কিন্তু অনেক স্ক্যাম আছে। এরপরে হলো পয়েন্টটা কি, পয়েন্ট হচ্ছে, ও আচ্ছা, অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি নেপালে গিয়ে দীর্ঘদিন থাকতে পারবো কিনা। হ্যাঁ, নেপালে দীর্ঘদিন থাকার ব্যবস্থা আছে। এখানে আপনি চাইলে বিজনেস করতে পারেন, ইনভেস্টর ভিসা লাগাইতে পারেন। এরপরে যারা 1 মাসের জন্য ভিসা লাগাইছেন, এখন ওরা কি করবেন, এখানে আসলে আপনি নির্দিষ্ট 1 মাস, যখন ওই তো ফ্রি ভিসা পেলেন, এইটা শেষ হওয়ার আগেই নেপাল একটা ইমিগ্রেশন আছে, ওদের ডিপার্টমেন্ট অফ নেপাল ইমিগ্রেশন, ওইখানে গিয়ে আপনি আবার ভিসার মেয়াদ বাড়াইতে পারবেন, 2 মাস 3 মাস, যে যা বলেন। কিন্তু আপনাকে তখন কিন্তু ডলার পেমেন্ট করতে হবে। আমি একটা ছবি তুলে নিয়ে আসছিলাম এয়ারপোর্ট থেকে, ছবিটা আমি একটু পরে দিই, মানে কত কস্টিং পরে এরকম একটা খরচ আমি নিয়ে আসছিলাম। এটা আমি স্টিকারটা আমার ভিডিওর মধ্যেও দিয়ে রাখার চেষ্টা করব, দাঁড়ান আপনাদেরকে দেখাই। মনোযোগ দিয়ে দেখুন ভাইয়েরা, তাহলে আপনি অনেক কিছু এখান থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। এরপরে যারা প্রশ্ন করা দরকার, এই যে পাইছি, এই যে দেখছেন, এখানে বলা আছে ভিসা ফ্রি। আপনি যদি এখানে থাকতে চান তাহলে 15 দিনের ভিসা নিলে লাগবে $30। আর যদি 30 দিন থাকেন, যে আমি 1 মাস থাকার পর আরও 30 দিন থাকতে চাচ্ছি, তাহলে আসবে $50। যদি বলেন না আমি আরও 3 মাসের বাড়াতে চাচ্ছি, তাহলে আসবে $125। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে ইমিগ্রেশন অফিস কাঠমান্ডু। এই যে, তো বন্ধুরা, আমি মুজাফফর আহমেদ সবুজ, আমি আপনাদেরকে আপাতত এই ইনফরমেশনগুলো দিলাম। এরপরেও যদি কোথাও ভুল হয়, আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর কমেন্টে লিখবেন, কোনো প্রশ্ন যদি থাকে আপনি আপনাদের কমেন্টের জবাব দিব। আর আমার চ্যানেলটা যদি আপনার ভালো লাগে, মনে হয় যে আমি বিশ্বস্ত বা আমি লোকটা ভালো, তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোতে একটু লাইক দিবেন। আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই। তো এইটুকুই আপাতত বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।